হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে যে দুটো শব্দ আমরা সব থেকে বেশি বার ব্যবহার করি সে দুটো সম্ভবত রাগ এবং ঠাট। এবার এই দুটো শব্দর মধ্যে পার্থক্যটা আমাদের কাছে কিন্তু সবসময় যে খুব পরিষ্কার সেটা নয়। আজকের এই ভিডিওতে আমাদের মূল লক্ষ্য থাকবে এই দুটো বিষয়কে তাদের ব্যুৎপত্তিগত অর্থ এবং বর্তমানে আধুনিক সমাজে তারা কী অর্থে প্রযুক্ত হয় সেই ব্যাপার দুটোকে একটু বুঝে নেওয়া। আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ ROBISCOPE এবং সার্চ দেন, তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস। আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন। robiscope.in এটা আমাদেরই ওয়েবসাইট, কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না। তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন robiscope.wordpress.com, এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনও পর্যন্ত যত গানের টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি। এখনও পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে, এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব। এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন, এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন। আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের নাম থেকেই বোঝা যাচ্ছে এই চ্যানেলে আমাদের মূল উপজীব্য কিন্তু রবীন্দ্রনাথের গান। কিন্তু রবীন্দ্রনাথের গান এই বিষয়টা যে প্ল্যাটফর্মের উপরে গড়ে উঠেছে সেটা কিন্তু হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ নিজে এই বিষয়টাকে কোনো দিন অস্বীকার করেননি। রবীন্দ্রনাথের নিজের কথায় তিনি হিন্দুস্তানি গান ভুলতে ভুলতে গান বাঁধতে শিখেছেন। ফলে রবীন্দ্রনাথের গান নিয়ে আমাদের যদি সচেতনভাবে চর্চা করতে হয়, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাধারণ ধারণাটুকু থাকা আমাদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি। সেই জন্য আমরা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন বেসিক রেওয়াজের পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের রাগ সঙ্গীতের মূল ভিত্তি বুঝে নেওয়ার জন্য যতটুকু শাস্ত্রীয় সঙ্গীত জানা দরকার সে বিষয়ে এই চ্যানেলে আমরা সিরিয়াসলি আলোচনা করার চেষ্টা করি। আজকে সেরকমই একটা আলোচনা, রাগ এবং ঠাট এই দুটো শব্দ কোথা থেকে এলো এবং এই দুটো শব্দর আদতে মানে কি সেটাই আমরা আজকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা ঠাট দিয়ে শুরু করি, চলুন। ঠাট শব্দর আজকে পুঁথিগত যে ডেফিনেশনটা আমরা পাচ্ছি সেখানে বলা হচ্ছে ঠাট হচ্ছে এমন একদল স্বরের সমষ্টি যেখান থেকে একটা রাগ তৈরি হতে পারে। একটা রাগ তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে যে স্বরের গুচ্ছর মধ্যে, স্বরের সমষ্টির মধ্যে, সেটিকেই বলা হচ্ছে ঠাট। এটা ব্যাকরণগতভাবে একটা ঠিক ডেফিনেশন, কিন্তু এই ডেফিনেশনটা আমাদের মনের মধ্যে একটা ভুল পার্সপেক্টিভ বা ভুল দৃষ্টিকোণের জন্ম দেয়। এই ডেফিনেশনটা থেকে আমাদের মনে হতেই পারে যে আগে তাহলে ঠাটগুলো তৈরি হয়েছে, তারপর তার থেকে এত এত রাগরাগিনী তৈরি হয়েছে। এই ভাবনাটা একেবারেই ঠিক নয়। আমাদের আজকে যে গানটাকে আমরা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বলছি তার পূর্বপুরুষ আমরা যদি ব্যাক করে যাই তাহলে আমরা পাবো খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতকে এই সঙ্গীতটা মোটামুটি ডেভেলপ করতে আরম্ভ করে, যেটা বিবর্তিত হয়ে আজকের খেয়াল গানে চেহারা এসছে। এবার তার আগে কি গান ছিল না? অবশ্যই ছিল। তার আগে আমরা জানি সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ সঙ্গীতের চর্চা করছে, কিন্তু প্রথম পৃথিবীর নিয়মবদ্ধ সঙ্গীত, মার্গ সঙ্গীত যেটাকে বলে, মার্গ কথাটার অর্থ হচ্ছে রাস্তা। একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া ব্যাকরণের গণ্ডির বাইরে যে সঙ্গীতটা যেতে পারবে না, যে সঙ্গীতের পেছনে একটা অনর ব্যাকরণ আছে, সেই সঙ্গীতকে বলা হয় মার্গ সঙ্গীত। পৃথিবীর প্রথম মার্গ সঙ্গীত হলো আমাদের সামবেদীয় গান। এবার সেই যে মার্গ সঙ্গীতটা সেটা কিন্তু এই খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতকের মধ্যে বিলুপ্ত হয়ে যায়। আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের ইতিহাসটার দিকে যদি একটু তাকিয়ে দেখি, বাই দ্য ওয়ে এইটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম, স্কেল নিয়ে আমরা প্রথম যে ভিডিওটা করেছিলাম, একটা কার্ড দেওয়া রইল, একটু লেন্দি ভিডিও, প্রায় 20-25 মিনিটের ভিডিও, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আর অত ডিটেলে বলছি না, আমি জাস্ট বিষয়টাকে ছুঁয়ে চলে যাচ্ছি। খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতকে আমরা দেখতে পাই এই সঙ্গীতটা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে। কেন? তখন বুদ্ধিজমের প্রচণ্ড প্রভাব ভারতবর্ষে। ফলে
বুদ্ধিস্ট রাজারা আর বৈদিক ঐতিহ্যের গান বাজনা নিজেদের রাজসভায় শুনতে চাইছেন না, আফটার অল ইট ইজ এ কোর্ট মিউজিক। তখন সেই সময়কার যারা সঙ্গীতবেত্তা, যারা পণ্ডিত, তারা একটা ভারী মজার জিনিস করলেন। তারা এই গ্রামাটিক্যাল কাঠামোটাকে রাখলেন এবং বিভিন্ন লৌকিক সুরকে আহরণ করে এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে প্লেস করে রাগ রাগিনীগুলো তৈরি করলেন। তখনও রাগ কথাটা আসেনি, তখনও বলা হতো জাতি। পরবর্তীকালে জাতির সঙ্গে জাতি রাগ কথাটা আসে, আস্তে আস্তে আমরা জাতি কথাটাকে ড্রপ করি, এখন শুধু রাগ কথাটাই চলে। তাহলে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, তার মধ্যে একটা লৌকিক সুরকে এনে আমি প্লেস করছি এবং সেটার থেকে একটা রাগ জন্ম নিচ্ছে। রাগ রাগিনীর নামগুলো এখনও এই ঘটনার প্রমাণ বহন করে। যেমন ধরা যাক আজকের অত্যন্ত জনপ্রিয় রাগ মালকোঁস, এর প্রাচীন নাম ছিল মল্ল কৌশিকী, অর্থাৎ মল্লভূমির কৌশিক ধ্বনি। তাহলে মল্ল বলে কোনো একটা ট্রাইব ছিল, তাদের একটা ফোক টিউন ছিল, সেই ফোক টিউনটাকে নিয়ে এসে কোনো একজন পণ্ডিত এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে ফেললেন এবং মালকোষ বা মল্ল কৌশিকী রাগটা তৈরি হলো। এই ধরনের গান বাজনাকে বলা হলো অভিজাত দেশি গান এবং এরাই কিন্তু আজকের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের পূর্বপুরুষ। এবার ভেবে দেখুন, এই ঘটনাটা যেই মুহূর্তে ঘটবে, সঙ্গে সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে রাগ রাগিনীর সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং স্বভাবতই তাই হলো। এবার যে কোনো জিনিস যখন সংখ্যায় বৃদ্ধি পায়, তাকে সঠিকভাবে অ্যারেঞ্জ করার একটা প্রক্রিয়া আমাদের প্রয়োজন হয়। এই জায়গাটা খুব জরুরি। তাদের যদি সঠিকভাবে আমি গুছিয়ে না রাখতে পারি, তাহলে অনেক সংখ্যক রাগ রাগিনীকে আমি আয়ত্ত করতে পারবো না। এই সময় থেকে রাগগুলোকে ক্লাসিফাই করার একটা উপায়ের প্রয়োজন হলো এইখান থেকে ঠাটের সূত্রপাত। ওই ঠাটের কপিবুক ডেফিনেশনে যে কথাটা আমরা মিস করে যাই, সেই কথাটা হচ্ছে ঠাট হলো একটি রাগ বর্গীকরণ প্রক্রিয়া। আমি আমার ছাত্রদের খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক আপনার জামা কাপড় এবং ওয়ার্ড্রব, সেখানে আপনার ওয়ার্ড্রবটা যদি অগোছালো থাকে, সব যদি মিলেমিশে থাকে, আপনার জামা কাপড় খুঁজে পেতে অসুবিধা হবে। সেইটার জন্য আপনি কি করেন, আপনার জিন্সগুলো একটা জায়গায়, আপনার ফর্মালগুলো একটা জায়গায়, আপনার ক্যাজুয়ালগুলো একটা জায়গায়, অনুষ্ঠানে পরার জামা কাপড় একটা জায়গায়। আমরা সবাই করি এটা। এই জিনিসটা হচ্ছে বর্গীকরণ বা ক্লাসিফিকেশন। এক একটা থাকে, এক একটা জিনিস থাকবে। রাগের ক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই হলো এবং সবার প্রথমে যে ফরম্যাটটা খুব জনপ্রিয় হলো, সেই ফরম্যাটটা হচ্ছে 6 রাগ 36 রাগিনী। 42টা রাগ, তাদের মধ্যে 6টা রাগকে প্রাইম ধরা হলো এবং তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আরও 6টা করে রাগকে রাখা হলো। এইবার যে কথাটা বুঝে নেওয়া দরকার, বৈদিক সঙ্গীত যেমন একটা সাংঘাতিক রিজিড স্ট্যাটিক ব্যাপার ছিল, দেশি গান কিন্তু অতটা স্ট্যাটিক, অতটা রিজিড নয়। দেশি গান সম্বন্ধে বলা হচ্ছে বৃহদ্দশী গ্রন্থে যে স্থানভেদে কালভেদে এর রূপভেদ ঘটে। তাহলে এই যে 6 রাগ 36 রাগিনী, আমরা প্রাচীন শাস্ত্রগ্রন্থ ঘাটলে এর অনেকগুলো ফরম্যাট পাবো। এটা ভরত মত, এটা হনুমন্ত মত, এটা নারদ মত। কিন্তু এই 6 রাগ 36 রাগিনী, এই স্ট্রাকচারটা মোটামুটি পুরোটাই কিন্তু ফলো করা হয়েছে। এইবার যদি আধুনিক যুগে আসি, আধুনিক যুগে এই যে রাগ রাগিনীগুলো, এর কিছু নিয়ম তৈরি হলো। যে কোনো সুরই কি রাগ হতে পারবে? না, রাগের কিছু নিয়ম আছে। এই রাগের নিয়মগুলো একটু পরে বলছি। এবং এই রাগের নিয়মগুলো মেনে নিলে, বেঙ্কটমুখী বলে একজন, তিনি অঙ্ক কষে প্রমাণ করলেন এই রাগের নিয়মগুলো, আধুনিক যুগে যে রাগের নিয়মগুলো রয়েছে, সেগুলো মানলে আমাদের ঠাটের সংখ্যা কিছুতেই 72-এর বেশি হতে পারে না। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক, খুব কঠিন নয়, পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক, ক্লাস 9-10-এর বিদ্যায় হয়ে যাবে। আজকে আর দেখাচ্ছি না। আপনাদের যদি আগ্রহ থাকে প্লিজ এখানে বলবেন এই 72 সংখ্যাটা কি করে এলো, ঠাটের সংখ্যা কেন 71ও নয়, 73ও নয়, 72ই, সেইটা অঙ্ক কষে প্রমাণ করা যায়। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আমায় প্লিজ কমেন্টে জানান, এই অঙ্কটা আমি করে দেখাবো। ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক। এইবার তারপরে আধুনিক ঠাট ব্যবস্থায় যে নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখান্ডে। তিনি এই 72 ঠাট ব্যবস্থাটাকে মান্যতা দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বললেন এর প্র্যাকটিক্যাল গ্রহণযোগ্যতা নেই, এর বাস্তব গ্রহণযোগ্যতা নেই। কেন?
কারণ বর্তমান সময়ে আমরা সংকীর্ণ এবং মিশ্র রাগগুলোকে ধরলেও রাগের সংখ্যা আমরা দেখতে পাবো সেটা 250 থেকে 300-র বেশি নয়। তাহলে 300টা জামা কাপড় রাখার জন্য আপনি যদি 72টা ওয়ার্ড্রপ বানান, তাহলে কি ব্যাপারটা প্র্যাকটিক্যাল হবে? একেবারেই হবে না। ভেবে দেখুন, বহু ওয়ার্ড্রপ থাকবে যাতে একটিও জামা কাপড় আমি রাখতে পারবো না, বহু ওয়ার্ড্রপ থাকবে যাতে একটি মাত্র জামার জন্য একটা ওয়ার্ড্রপ। ঠাটের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। 72 ঠাটে, বহু ঠাটে আমি দেখব কোনো রাগ নেই, বহু ঠাটে দেখব একটি মাত্র রাগ, বহু ঠাটে দেখব জাস্ট 2টো রাগ। ফলে 72টা ঠাট শিখে এই 250-300 রাগকে মনে রাখা আমার পক্ষে খুব বাস্তবোচিত একটা ব্যবস্থা নয়। ভাতখণ্ডেজি এই পদ্ধতিটাকে অ্যাপ্রক্সিমেট করলেন, একে সংক্ষিপ্ত করলেন এবং 10টি ঠাট বেছে দিলেন। ভাতখণ্ডেজি নিজে জানতেন দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, কিন্তু এর থেকে ভালো উপায় আমরা এখনো কিছু পাইনি। এটা একটা অত্যন্ত ফলপ্রসূ উপায়। 10টা ঠাট, তার নাম আগে বলা আছে ভিডিওতে, একটা কার্ড দিয়ে রাখা হলো। আজকে ছোট্ট করে যেটা ছুঁয়ে যাব সেটা হচ্ছে এই ঠাট হয়ে ওঠার কিছু নিয়ম আছে, ওই ভিডিওতে বলা আছে। আজকে ছোট্ট করে আরেকবার বলে দিই। প্রথম কথা, ঠাটকে জাতিগতভাবে সম্পূর্ণ হতে হবে। কোনো ঠাট ঔরব বা সারব হতে পারবে না। ঠাটে কোনো স্বর আমরা ড্রপ করতে পারবো না। সারে গামা পাধানি সবকটাই থাকতে হবে। দ্বিতীয় কথা, ঠাটের স্বরগুলোকে তাদের ক্রোনোলজি অনুসারে সজ্জিত থাকতে হবে। ঠাটে কোনো রূপ বা রাগ রূপ থাকতে পারবে না। সায়ের পরে রে, রের পরে গা এবং ডিসেন্ডিং অর্ডারেও তাই। যেখান থেকে একটা কমন মিসকনসেপশন, ঠাটের অবরোহণ হয় না। ঠাটের অবরোহণ হয় না তা না, ঠাটের আরোহণ বা অবরোহণ কোনোটাই বলার দরকার হয় না। স্বরগুলোকে আরোহী ক্রমে সাজালে আরোহণ পাবো, অবরোহী ক্রমে সাজালে অবরোহণ পাবো, আলাদা করে বলে দেওয়া দরকার হয় না। 3 নম্বর নিয়ম, ভেরি ইন্টারেস্টিং, ঠাটে কোনো স্বরের গুরুত্ব বেশি বা কোনো স্বরের গুরুত্ব কম হতে পারবে না, সব কটা স্বরের গুরুত্ব সমান। এবং 4 নম্বর নিয়ম হচ্ছে, আমরা জানি আমাদের 2টি অচল স্বর আছে, সা আর পা, বাকি রে গা মা ধা নি, এদের প্রত্যেকের 2টো করে শেড আছে। একটিকে বলা হয় শুদ্ধ, অন্যটিকে বলা হয় বিকৃত। কোনো একটি ঠাটে, চতুর্থ নিয়মটা হচ্ছে, কোনো একটি ঠাটে এই 5টি স্বরের শুদ্ধ অথবা বিকৃত এর যে কোনো একটি রূপই ব্যবহৃত হতে পারবে। এমন বহু রাগ হতে পারে যাতে 2 গান্ধার লাগে, এমন কোনো ঠাট হতে পারবে না। ঠাটে যদি শুদ্ধ গান্ধার লাগে তবে অবশ্যই কোমল গান্ধারকে বর্জিত হতে হবে, অ্যান্ড ভাইসি ভার্সা। কোনো ঠাটে যদি তীব্র মধ্যম লাগে তাহলে অবশ্যই সেই ঠাটে শুদ্ধ মধ্যমকে বর্জিত হতে হবে। এইটা হলো ঠাটের 4টে নিয়ম। আজকের ভিডিওটা আমরা শেষ করব, রাগের এরকম 4টে নিয়ম আছে, সেই নিয়মগুলো বুঝে নিয়ে আমরা আস্তে আস্তে আবার রাগ আলাপ বিস্তার এগুলো আরম্ভ করছি। এই জায়গাগুলো মাথায় ঢুকিয়ে নিলে আমাদের সুবিধা হবে। প্রথম কথা, রাগ অবশ্যই ঔরব, সারব বা সম্পূর্ণ জাতির হতে হবে। আমরা যদি 3টে স্বর ড্রপ করি, 4টে স্বরের কোনো রাগ হতে পারে না। আমরা 2টো স্বর ড্রপ করলে আমরা ঔরব পাবো, 5 স্বরের রাগ হয়। একটা স্বর ড্রপ করলে আমরা সারব পাবো, 6 স্বরের রাগ হয়। কোনো স্বর ড্রপ না করে 7 স্বরের রাগ হতে পারে, সেটা সম্পূর্ণ। কিন্তু 3টে স্বর ড্রপ করে আমাদের 3-4টে স্বর দিয়ে কখনোই রাগের কাঠামো তৈরি সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটার একটা ভীষণ যৌক্তিক উত্তর আছে, আজকের ভিডিওতে আলোচনা করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। দ্বিতীয় নিয়ম, কোনো রাগে আমরা সা এই স্বরটাকে বর্জন করতে পারবো না। সা বক্র হতে পারে, সা দুর্বল হতে পারে, কিন্তু সাকে থাকতেই হবে। সাকে বাদ দিয়ে অন্য যে কোনো স্বরকে আমরা বর্জন করতে পারি, কিন্তু সা এই স্বরটাকে আমরা বর্জন করতে পারবো না। 3 নম্বর নিয়ম, ভেরি ইন্টারেস্টিং, কোনো রাগে আমরা মধ্যম এবং পঞ্চম এই 2টি স্বরকে একসঙ্গে বর্জন করতে পারবো না। সা রে গা ধা নি সা, এটা তো ঔরব জাতি, এটা তো একটা রাগ হতে পারে না, এরকম কোনো রাগ হতে পারে না। মধ্যম বা পঞ্চম এদের দুজনই থাকতে পারে, দুজনের একজনকে থাকতেই হবে, দুজনকে একসঙ্গে আমরা বর্জন করতে পারবো না। শেষ নিয়ম, রাগের এই স্বরের পারস্পরিক সম্পর্কগুলো এগুলো নির্ভর করে 8টা ডেফিনেশনের ওপরে। এই ডেফিনেশনগুলো কি? বাদী, সমবাদী, অনুবাদী, বিবাদী, বর্জিত, গ্রহ, অংশ এবং ন্যাস। এই নিয়েও ডিটেলড আলোচনা রয়েছে, আর ফার্দার আলোচনা করলাম না, একটা ভিডিও দেওয়া থাকবে। তাহলে আধুনিক যুগে রাগ এবং ঠাট এদের পারস্পরিক যে সম্পর্কটা, সেটা আশা করি খানিকটা হলেও
এই ভিডিওতে আমরা বোঝাতে পারলাম। এবং পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন ঠাট থেকে একটি করে রাগ নিয়ে তাদের নিয়ে আলোচনা করব, আপনাদের আশা করি এই বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। আজকের জন্য তাহলে এটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।